সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা সলভ করব 7 নম্বর মডেল সেট, তাই তো? হ্যাঁ কি না? চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নের দিকে আমরা এগিয়ে চলি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে তোমাদের। বলেছে, আচ্ছা, এখানে তো আমি হ্যাঁ, দেখো সালফার ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইডের সাথে রিয়াকশন করে সালফার এবং জল উৎপন্ন করেছে। এক্ষেত্রে তোমাকে জারক পদার্থ বের করতে হবে। আচ্ছা, তার আগে তোমাদের এই সমস্ত জানতে হবে যে জারক পদার্থ জিনিসটা কি, হ্যাঁ কি না বেটা? নাহলে তুমি তো করতে পারবে না। আচ্ছা, জারক পদার্থকে আমরা যদি বলি অক্সিডাইজিং এজেন্ট, কি বলি? অক্সিডাইজিং এজেন্ট, কি বলি? অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট বলতে জারক পদার্থ। জারক পদার্থ মিন্স যারা আর কি বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তার মানে কি, এরা কোথায় কিসে অংশগ্রহণ করে? বিজারণ বিক্রিয়ায়। কিসে অংশগ্রহণ করবে? বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাদেরকে আমরা কি বলবো? যারা বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলবো অক্সিডাইজিং এজেন্ট। আর যারা জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলবো, যারা জারণে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলবো রিডিউসিং এজেন্ট। কি বলবো? রিডিউসিং এজেন্ট। আর রিডিউসিং এজেন্টকে আমরা বাংলায় বলি বিজারক পদার্থ। কি? বিজারক পদার্থ। এবার তোমাকে জানতে হবে যে তাহলে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, তাই না? জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, সেটা জানতে হবে, ঠিক না বেটা? ঠিক আছে, চলো জারণ জিনিসটা দেখে নিই। দেখো, জারণ জিনিসটা হলো, আমি তোমাদের মনে রাখার জন্য বলেছিলাম অক্সিডেশনটা তোমাকে মনে রাখতে লাগবে। অক্সিডেশনটা যদি মনে রাখো তো অক্স থেকে তুমি একটা শব্দ নিয়ে আসবা এক্স, তাই না? এক্স মানে ই ফর ইলেকট্রন, তাই না? আর এক্স বলতে তুমি বুঝতে পারতেছো যে লাইফ থেকে এক্স বলতে কিছু জিনিস যেটা যেটা আর কি বেরিয়ে চলে যায়, এক্স তোমাদের এক্স। তো ইলেকট্রন যদি বেরিয়ে চলে যায় তখন ওটা জারণ হয়। আর ইলেকট্রনের ভাই হলো হাইড্রোজেন, ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে হাইড্রোজেনও বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকবে তোমাদের ব্যর্থতম লাইফ। তাহলে তুমি কোথায় যাবা? পাহাড়ে যাবা শুদ্ধ অক্সিজেন গ্রহণ করার জন্য। অর্থাৎ তুমি অক্সিজেন কি করবা? গ্রহণ করবা। অর্থাৎ তাহলে কয়টা শর্ত হলো বলো? এক, ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে জারণ ঘটে। হাইড্রোজেন যদি বেরিয়ে যায় কোনো বিক্রিয়া থেকে তাহলে জারণ ঘটে। আর যদি অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে জারণ ঘটে। তার সাথে সাথে অক্সিডেশন যে নাম্বার, কি অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলেও জারণ হয়। ঠিক আছে, এটা তো আমি করে দিলাম। এবার চলো এখানে আসি। সালফার ডাইঅক্সাইড গ্যাস, 2 অণু হাইড্রোজেন সালফাইড গ্যাস রিয়াকশন করে উৎপন্ন করলো 3 অণু সালফার এবং 2 অণু জল। ভালো কথা। তো আমি যদি সালফারের জারণ সংখ্যা বের করি, সালফারের জারণ সংখ্যা বের করি, তখন অক্সিজেন রয়েছে -2, তো 2 2 যা 4, তাহলে অ্যান্সার আসতেছে +4, তাই না? কিভাবে বের করলাম? সালফারের জন্য বের করলাম, তাহলে এক্স নিয়ে নিলাম, অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2, অক্সিজেন দুটো রয়েছে, তো সেই ক্ষেত্রে হয়ে গেল 0। তো যেহেতু এর উপর কোনো চার্জ নেই তার জন্য 0 নিলাম, যদি চার্জ থাকতো সেই চার্জটা নিতে হতো। তাহলে হয়ে গেল তোমার +4। বাট এখানে সালফার যেহেতু একা রয়েছে তাহলে জারণ সংখ্যা হয়ে গেল 0। দেখো, +4 থেকে 0 জারণ সংখ্যা কমে গেল। আমরা জানি জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি করি? ওটাকে ওটাকে আমরা জারণ বলি। বাট এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, তাহলে এটা বিজারণ। এবার তাহলে বিজারণে কারা অংশগ্রহণ করলো? সালফার ডাইঅক্সাইড। তাহলে আলটিমেটলি আমাকে কার বের করতে হয়? সালফার ডাইঅক্সাইডকে আমরা কি বলবো? যারা বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ তাদেরকে আমরা কি বলি? জারক পদার্থ। তার তার মানে আলটিমেটলি আমাকে জারক পদার্থের তুল্যাঙ্ক ভর বলতে কার কথা, কার কার তুল্যাঙ্ক ভর বের করতে হচ্ছে? সালফার ডাইঅক্সাইড। খুব সুন্দর। তাহলে তুল্যাঙ্ক ভর কিভাবে বের করবো? ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু আণবিক ভর ডিভাইডেড বাই তোমার হলো এন ফ্যাক্টর। ঠিক আছে, অ্যাসিড হলে এইচ প্লাস, বেস হলো এইচ মাইনাস, এবং অন্যান্য যদি সল্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নিতে হয় হলো ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা নিতে পারি। আর যদি তোমার এখানে এম থাকে তাহলে আমরা এন ফ্যাক্টর, মানে কত ওর আর কি ইলেকট্রনের তারতম্য রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি সালফার ডাইঅক্সাইড আণবিক ভর আমরা জানি কত হয়, 64, তাই না? কত হয়? 64। এবার এন ফ্যাক্টরটা যদি আমরা বের করি, আগে কত জারণ সংখ্যা ছিল? 4, এখন হলো কত? 0। তাহলে পার্থক্য কত হলো? 64/4। তো এই ক্ষেত্রে এইভাবে তোমাকে ইনফেক্টরটা বের করতে হবে, মানে জারণ সংখ্যার কতটা পরিবর্তন হলো যদি এরকম বিক্রিয়া থাকে। তো সেই ক্ষেত্রে তোমার কত আসতেছে? 4 6, অর্থাৎ 16। তাহলে অ্যান্সারটা তো ঢেকে গেছে পুরো, তাই না? চলো নেক্সট পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক। বলেছে 1 মিলিমোল অ্যামোনিয়াতে, কি বলেছে?
এক মিলিমোল অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, পরমাণুর সংখ্যাটা আমরা নির্ণয় করি কিভাবে? পরমাণুর সংখ্যা আমরা নির্ণয় করি কিভাবে নির্ণয় করি? মোট কয়টা পরমাণু রয়েছে, ধরো এখানে রয়েছে গেলে অ্যামোনিয়াতে মোট পরমাণু রয়েছে 4টে, হাইড্রোজেন 3টে, নাইট্রোজেন 1, তো 4 ইন্টু মোল সংখ্যা, ঠিক আছে, মোল সংখ্যা ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এটাতে গুণ করতে হয়। তাহলে তো আমাকে শুধুমাত্র মোল সংখ্যা বের করতে, তাহলে অ্যান্সার হয়ে গেল। এবার 1 মিলিমোল বলতে কত মোল বোঝায়? 1 মিলিমোল বলতে আমাদের বোঝায় হলো 10⁻³ মোল। 1 মিলিমোল বলতে বোঝায় 10⁻³ মোল। তাহলে অ্যান্সার কত আসলো? 10⁻³ মোল ইন্টু 6.022 ইন্টু 10⁻23, হ্যাঁ কি না? তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসবে? 4 ইন্টু 6.022 ইন্টু 10⁻20, কারণ 23-র মধ্যে 3টে শূন্য তো গেল, তাহলে হয়ে গেল 20। তাহলে অ্যান্সার আছে 20 দিয়ে, আছে, হয়ে গেল। নেক্সট কোশ্চেনের দিকে, কই কোশ্চেন কই? নেক্সট 3 নাম্বার বলেছে 1.11 গ্রাম অক্সিজেন এবং 1.11 গ্রাম হাইড্রোজেনের মধ্যে সমান সংখ্যক পরমাণু রয়েছে। আমি আবার বললাম, পরমাণু বের করার জন্য তো তোমাকে মোল সংখ্যা বের করতে লাগবে। চলো মোল সংখ্যা বের করো। এবার মোল সংখ্যা বের করার জন্য তোমাকে দেখতে লাগবে প্রদত্ত ভর বা আণবিক ভর। এবার অক্সিজেন যে রয়েছে, অক্সিজেনের আণবিক ভর কত হয়? অক্সিজেন আণবিক ভর হয় তোমার হলো 32, তাই না? কত হয়? 32, ঠিক আছে। এবার হাইড্রোজেনের যদি আণবিক ভর মানে মোল সংখ্যা বের করো, তাহলে প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। হাইড্রোজেনের মোল সংখ্যা কত হয় তোমার? কত দেওয়া আছে? 2, মানে আণবিক ভর আর মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর, এটাই তো আমরা বের করি, প্রদত্ত ভর বাই আণবিক ভর। এভাবেই তো আমরা মোল সংখ্যা বের করি, তাই না? এবার দেখাই যাচ্ছে যে প্রত্যেকটার মোল সংখ্যা আলাদা বেরোচ্ছে। যেহেতু মোল সংখ্যা আলাদা বেরোবে, যেহেতু মোল সংখ্যা কি হবে? আলাদা হবে, মানে ভিন্ন হবে, তো সেই ক্ষেত্রে পরমাণু সংখ্যাটাও আলাদা হবে, হ্যাঁ কি না বেটা? তো সেক্ষেত্রে প্রথম বিবৃতা পরমাণু সংখ্যা কি হবে? আলাদা হবে, ভিন্ন। কিন্তু কি বলেছে এখানে? বলেছে সমান সংখ্যক পরমাণু, নিতান্ত এটা ভুল। এবার বলেছে একই চাপ এবং উষ্ণতায় অক্সিজেন এবং হাইড্রোজেন সমান সংখ্যক আয়তন দখল করে থাকে। একদম সঠিক কথা বেটা। এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে গিয়েছে আমাদের, যে সম চাপ এবং উষ্ণতায়, ঠিক আছে, সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে আমি তো চার্লসের সূত্র লিখে দিলাম বেটা, আমাকে তো এখানে এন লিখতে হতো। হ্যাঁ, অর্থাৎ আয়তন যদি সেম থাকে তাহলে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ 2 নাম্বার বিবৃতিটা ঠিক, কিন্তু প্রথম বিবৃতিটা ভুল, হ্যাঁ কি না? চলো 4র্থ নাম্বার প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো 4র্থ নাম্বার প্রশ্নেতে কিছু সেট দেওয়া আছে, সেই সেটের আমাকে সঠিক সেটটা আগে বেছে নিতে হবে। আবারও বলি, যখন এরকম কোশ্চেন দেবে তুমি এরকম করে একটা আন্ডারলাইন করে নিবা যে বের করতে কি বলেছে, সঠিক সেট বের করতে বলেছে, ঠিক আছে। তার জন্য কিছু তোমাদেরকে বলে রাখি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n কোনোদিন গৌণ কোয়ান্টাম সংখ্যা সমান সমান হবে না, কোনোদিন হবে না, এটা কোনোদিন সম্ভব হয় না। তথাপি এন এর মান সবসময় এল এর মানের থেকে বেশি হবে, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা গৌণ কোয়ান্টাম সংখ্যার থেকে বেশি হবে। কারণ কারণ গৌণ কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় হয় জিরো থেকে n-1, অর্থাৎ এন এর থেকে কমই হবে। এইভাবে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করি। তো তথাপি আমি দেখতে পাচ্ছি যে এন এর মান 2, এল এর মান 2, তাহলে এটা নির্ঘাত ভুল হয়ে গেছে। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা গৌণ কোয়ান্টাম সংখ্যা কোনোদিন সমান হতে পারে না, তাই কি না? ঠিক আছে, চলো নেক্সট। এরপর পরবর্তীতে যদি আমি যাই, তাহলে আমাদেরকে কম্পেয়ার করতে হবে, দেখতে হবে। এবার আমরা জানি গৌণ কোয়ান্টাম সংখ্যার এর ওপর আমাদের যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্ভরশীল। আমরা কিভাবে বের করি? -l থেকে +l, এইভাবে আমরা আর কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান বের করি। এবার এবার যদি ধরো এল এর মান এখানে 1, তাহলে এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কি হতে পারে? -1, 0, +1। হ্যাঁ, এখানে 0 নিয়েছে, তার মানে এটা হতে পারে। এবার দেখো এখানে এল এর মান 1 বাট 2 হয়ে গেল কিভাবে? এল এর মান যদি 1 হয় তাহলে 3টে প্রবণতা রয়েছে, এটা হতে পারে না। নেক্সট, এল এর মান যদি 1 হয় আবার -2, এটাও হতে পারে না। তাহলে সঠিকটা হলো বি নাম্বার। নেক্সট, হাইড্রোজেন পরমাণু প্রথম এবং তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ আমাকে বের করতে বলেছে। বাট খুবই সুন্দর। দেখো হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের ব্যাসার্ধের সূত্রটা কি? আমি যদি একদম ডাইরেক্ট ব্যাসার্ধের সূত্রটা লিখি, তাহলে সেক্ষেত্রে কি ছিল মনে আছে?
না, জি মনে আছে? না, জি। আচ্ছা যাই হোক, এটা আমরা এইভাবে মনে রাখবো না, আমরা মনে রাখলাম না মানে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এইভাবে থাকি না। বাট আমাদের সব সময় আমাদের যে জিনিসটা কাজে লাগে সেটা হলো এন স্কোয়ার বাই জেড, হ্যাঁ কি না? এবার যেহেতু হাইড্রোজেন গ্যাসের জন্য পরমাণু ক্রমাঙ্ক 1, তো সেক্ষেত্রে ইকুয়েশনটা আমাদের দাঁড়ালো আর সমানুপাতিক এন স্কোয়ার। জেড এর মান তো 1 হয়ে গেল, জেড এর মান তো 1 হয়ে গেল। এবার তাহলে তাহলে যদি প্রথম আর দ্বিতীয় বর্গক্ষের ব্যাসার্ধ অনুপাত করি, তাহলে আর ওয়ান ইজ ইকাল টু এন ওয়ান, আর টু সমানুপাতিক এন টু হোল স্কোয়ার। তাহলে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু, এন ওয়ান এর মান 1 তার স্কোয়ার, আর তৃতীয় বর্গক্ষেত্র তার মানে 3 এর স্কোয়ার, তাহলে 1:2 কত আসতেছে 9। এটা খুবই সোজা ছিল। নেক্সট 3 নম্বর পেজের দিকে যাওয়া যায়। রিডবার্গ ধ্রুবক, আচ্ছা বেটা, রিডবার্গ ধ্রুবক মনে আছে? আমরা জানি ভি বার সমান সমান 1/λ ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই CH3 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা নির্ণয়ের সূত্র। এই গোটা ইকুয়েশনটাকে আমরা পরবর্তীতে, সরি, ভি বার হতো তাই না, 1/λ, এই গোটা অংশটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতাম 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? আর এটার মান কত ছিল বলতে পারবে? 109667 সেন্টিমিটার ইনভার্স, এটা রিডবার্গ ধ্রুবকের মান ছিল। নেক্সট, অর্থাৎ তাহলে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার হবে। তাহলে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার CH3, এই যে পেয়ে গেছি। ঠিক আছে, যেখানে তোমাদের মনে প্রশ্ন হতো এইচ কি, এইচ হলো প্লাঙ্কের কনস্ট্যান্ট, জানো। নেক্সট, ক্রোমিয়াম 3+ আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টি? আচ্ছা আচ্ছা বেটা, দেখো এগুলো ইয়াদ রাখার জন্য আমি বহুতবার তোদেরকে করিয়েছি, এখানেও করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই আমার। বিষয়বস্তুটা হলো যে তোমাকে মনে রাখার জন্য একটা টোটকা দেওয়া হয়েছিল, সেটা হলো ছিল কুকুর, তাই না? তো কুকুর থেকে দুটো মৌল আসে আমাদের, অর্থাৎ কপার এবং ক্রোমিয়াম। এরা হলো 3D সারির অন্তর্গত মৌল। আর এই 3D সারির অন্তর্গত মৌলের এরা হলো, এটা এদের ইলেকট্রন বিন্যাসটা হয় NS1, অর্থাৎ এরা হলো একটু এক্সেপশনাল টাইপের, তার জন্য ইয়াদ রেখেছিলাম। কপারটা হয় 3D10 4s1, আর ক্রোমিয়ামটা হয় 3D5 4s1। ঠিক আছে বেটা, এবার কথাটা হলো যেহেতু কপার 3+ বলেছে, তো তথাপি 3টে ইলেকট্রন চলে গেছে, তোমরা 3+, অর্থাৎ 3টে ইলেকট্রন চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়ালো? 3D3, তাই না? কারণ দেখো 3 আর এদিকে 1, মানে 3টে ইলেকট্রন চলে গিয়েছে। তো সেক্ষেত্রে কয়টা ইলেকট্রন পড়ে থাকতেছে আমাদের? 3টে। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমাদের 3। নেক্সট, প্রদত্ত চিত্রে ইলেকট্রন অবতরণের জন্য প্রাপ্ত রেখাটি বর্ণালীর যে সারির অন্তর্গত, কিন্তু চিত্রটাই নেই, তাই না? ধরো আমি চিত্রটা বানিয়ে নিচ্ছি, এটা হলো N1, ঠিক আছে, এটা হলো তোমার N2, এটা হলো তোমার N3, এটা হলো তোমার N4, মানে আমি শেলের কথা বলছি। যদি ইলেকট্রন প্রথম নম্বর কক্ষপথে আসে, তাহলে যে সারিটা পাওয়া যায় সেটা হলো লাইম্যান। যদি সেই ইলেকট্রনটা 2 নম্বর সিঁড়িতে আসে তাহলে হলো বামার। তারপর ওটা যদি 3 নম্বরে আসে তাহলে ওটা হলো প্যাসেন, লিমেন বামার প্যাসেন। অ্যান্ড দেন উপরবর্তী যদি ইলেকট্রন কক্ষপথ থেকে এখানে আসে তাহলে হয়ে গেল ব্র্যাকেট। এবার কোশ্চেনটা তো আমি বুঝতে পারতেছি না, বা আমার তো এখানে তেমন ভাবে আঁকাও নেই, তো আমি তো বলে দিলাম, তো সেই হিসেবে তোমরা করে নিতে পারবে। খুবই সোজা জিনিস, তেমন কঠিন বিষয় না। কিন্তু এখান থেকে একটা জিনিস মনে রাখতে লাগবে, এটা এই অঞ্চলগুলো কেমন হয়, অতিবেগুনি, দৃশ্যমান না অবলোহিত, অতি অবলোহিত, সেটাও তোমাদের মাথায় রাখতে লাগবে। তোমাদের তোমরা হলো কমেন্ট সেকশনে জানাবে যে বামার শ্রেণী শ্রেণী মানে এটা কেমন ধরনের শ্রেণী, এটা হলো দৃশ্যমান, অবলোহিত, অতি অবলোহিত অঞ্চল। ঠিক আছে, চলো নেক্সট 4 নম্বর পেজ। বলছে আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম। আচ্ছা দেখো, যদি এরকম কোনো ক্রম থাকে যেখানে পজিটিভ, নেগেটিভ এবং প্রসম কণা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে, আইসো মানে যাদের মধ্যে ইলেকট্রন সমান আছে, আইসো ইলেকট্রনিক স্পিসিস, সম ইলেকট্রনীয় সমন্বয়, আইসো ইলেকট্রনিক স্পিসিস, তাই না? তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে লাগবে যদি নেগেটিভ চার্জ বৃদ্ধি পায় তাহলে সাইজটা বৃদ্ধি হয়, কারণ ইলেকট্রনটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? নেগেটিভ চার্জ মানে বৃদ্ধি পাওয়া মানে কি, ইলেকট্রন নেগেটিভিটি, সেই ইলেকট্রন সে নিচ্ছে। আর পজিটিভ চার্জ বৃদ্ধি পাওয়া মানে
তার সাইজটা কমে যাবে, তাই না? তো তার জন্য আমি তোমাদের একটা সাধারণ একটি টোটকা বলেছিলাম। সেই টোটকাটা কি ছিল? টোটকা কি ছিল? নেগেটিভ সমানুপাতিক প্রসম সমানুপাতিক সমানুপাতিক 1 বাই পজিটিভ চার্জ। অর্থাৎ যার যত নেগেটিভ চার্জ বেশি হবে তার আকারটা আয়নীয় ব্যাসার্ধটা সব থেকে বেশি হবে। এখানে নেগেটিভ চার্জ আমি দেখতেই পাচ্ছি Na3, তারপর 2 মাইনাস, তারপর Na প্লাস, কারণ পজিটিভ চার্জ কম, আর 3 প্লাস, তিনটে ইলেকট্রন চলে গিয়েছে। তো সেক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধ দাঁড়ালো হলো আমাদের এটা। নেক্সট। আচ্ছা, ভালো কথা। এবার এখানে পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে এবং সেই হিসেবে তোমাকে এটা মিলাতে হবে, যেটা কত নম্বর মানে গ্রুপের কত নাম্বার কি এই সমস্ত জিনিস, ঠিক আছে? এবার 37, 37টা এটা কোন নাম্বার গ্রুপে তুমি বলতে পারবে? দেখো 37টা রয়েছে হলো এস ব্লকে। কোথায় রয়েছে? এস ব্লকে, নাকি না বেটা? এবার 78, কত? 78, এই 78টা কত নাম্বার গ্রুপে রয়েছে? এটা হলো ডি ব্লকের মূল। কি ব্লকের মূল? এটা ডি ব্লকের মূল। আর 52 মানে 52, এটা কোন ব্লকের মূল? এই 52টা হলো পি ব্লকের মূল। কি ব্লক? পি ব্লকের মূল। আর 65, এই 65টা হলো তোমার ল্যান্থানয়েড। আসলে ল্যান্থানয়েড হলো এ ব্লকের মূল। এবার আমি তোমাদের বিষয়বস্তু এটা হতেই পারে দাদা, তুমি বুঝতেছো কিভাবে, তাই না? দেখো 37টাকে তোমাকে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। কি করে দেখতে হবে? ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। বা তুমি যদি এভাবেও দেখতে চাও, মানে ধরো 37টাকে যদি 3+7 ভাবে করো, বাদ দাও, সব থেকে বেস্ট উপায় হবে তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখো। তাহলে শেষের ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে তোমরা ব্লক আর কি নির্ধারণ করতে পারবে। নেক্সট 5 নম্বর পেজের দিকে চলে যায়। দেখো কি বলেছে। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়েছে, পর্যায় সারণীর অবস্থান কি হবে। আচ্ছা, যখনই তুমি এফ অরবিটালটা দেখবে, তো চোখ বন্ধ করে, না চোখ তো খোলা রাখতে হবে অবশ্য, না হলে কি হবে, ডাইরেক্ট বলে দিবে যে এটা হলো গ্রুপ, অর্থাৎ শ্রেণী হলো 3। কারণ হলো 3 নম্বর গ্রুপেরই অন্তর্গত মৌলটা পরে আবিষ্কার হয়েছে, সেটা আর কি পর্যায় সারণী একদম নিচের দিকে লেখা হয়েছে। এই ব্লকগুলো হলো 3 নম্বর শ্রেণীর অন্তর্গত, ঠিক আছে? এবার যখনই তুমি দেখো, যখনই তোমরা পর্যায়টা দেখবে, তখন তুমি সেটা দেখবে যে এস এর সামনে কত লেখা হয়েছে। এখানে কত লেখা হয়েছে? 6। তার মানে তোমাকে মনে রাখতে হবে এটা 6 নম্বর পর্যায়। কত নম্বর পর্যায়? 6 নম্বর পর্যায়। তাহলে কি দাঁড়ালো? এই যে ইলেকট্রন বিন্যাস জনিত যে মৌলটা, এর অবস্থান হলো 6 নম্বর পর্যায়ে আছে মৌলটি, এবং তার গ্রুপটা হলো 3। তো তথাপি এটা হলো এ ব্লকের অন্তর্গত মৌল, তাই না? কি ব্লকের মৌল? এ ব্লকের। এ ব্লক আবার দুটো রয়েছে, জানো তো? একটা হলো ল্যান্থানয়েড আর একটা হলো অ্যাক্টিনয়েড। বাহ, খুব সুন্দর, জানো তো দেখি। নেক্সট, O2 প্লাসের বন্ধন ক্রম হলো 2.5। কি বলেছে? O2 প্লাসের বন্ধন ক্রম হলো 2.5, এবং আহ, এটা এই কালারটা করলে কি ভালো লাগে। O2 প্লাসের বন্ধন ক্রমটা কি বলেছে? 2.5। নাকি কোশ্চেন কি মিস হলো? কারণ 14 চলে আসলাম, মনে হচ্ছে মিস হচ্ছে। এর নিচে, হ্যাঁ এই তো, তাই তো বলতেছি। 12 নম্বর কোশ্চেন তো হলোই না। বলছে নাইট্রোজেনের প্রথম আয়নন বিভবের মান অক্সিজেনের থেকে কম হয়। চলো দেখি আগে। দেখো, নাইট্রোজেন যে রয়েছে, নাইট্রোজেন কত নম্বর গ্রুপে রয়েছে জানো তো? 15 নম্বর গ্রুপ। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? NH2 NP3, কারণ আমাকে 15 5 বানাতে হবে। এবার নাইট্রোজেনের তাহলে ইলেকট্রন বিন্যাস হলো 2s2 2p3, দ্বিতীয় নম্বর পর্যায়ে আছে। এবার লক্ষ্য করো, নাইট্রোজেনের 2p অরবিটালটা যেখানে 6টা ইলেকট্রন হওয়ার কথা, এটা আর কি অর্ধপূর্ণ রয়েছে। কি রয়েছে? অর্ধপূর্ণ। এবার এই অর্ধপূর্ণ অবস্থা থেকে ইলেকট্রন বের বের করতে তথাপি আমাদের আয়নেশন এনার্জি কি লাগবে? জাদা লাগবে, বেশি লাগবে, হ্যাঁ কি না? বেশি লাগবে। এবার তুমি যদি অক্সিজেনের জন্য দেখো, কার জন্য? অক্সিজেন। অক্সিজেন হলো 16 নম্বর গ্রুপ। কি? 16 নম্বর গ্রুপ। তাহলে 16 নম্বর গ্রুপে যদি দেখো, NH2 NP হলো 4, কারণ আমাকে 16 6 বানাতে হবে। এবার তাহলে ইলেকট্রন বিন্যাসে দাঁড়ালো হলো 2s2 2p4। এবার 2p4টা অর্ধপূর্ণ নয়, এবং কি 2p অরবিটালটা চাচ্ছে যে ভাই আমি যদি আয়নেশন এনার্জি ইউজ করি, অল্প আমাকে আয়নেশন এনার্জি দাও, তাহলে আমি একটা ইলেকট্রন বের করে 2p3 হয়ে যাব। ওই তো চাচ্ছে যে এনার্জি দাও, অল্প অল্প, বেশি না, অল্প দিলেই হয়ে যাবে। বলে এই অল্প দাও, আমি একটা ইলেকট্রন বের করে দিও, 2p3 হয়ে যাবে, একদম মজ্জা নেই লাইক, জুস পেবানো একদম, ইলেকট্রন বের করবানো একদম মজ্জা নেই লাইক। তো বিষয়টা এটাই। কিন্তু 2p3-তে ইলেকট্রনটা আর কি ফিল রয়েছে না, অর্ধপূর্ণ রয়েছে, আর অর্ধপূর্ণ থেকে ইলেকট্রন যেতে চাইবে না। তো সেক্ষেত্রে আয়নেশন এনার্জি ज़्यादा লাগবে।
কিন্তু এখানে বলেছে নাইট্রোজেনের প্রথম আয়নন বিভবের মান অক্সিজেন থেকে কম। দূর বোকা, বেশি হবে। তার মানে বিবৃতি এক ভুল। বিবৃতি একটা কি ভুল, ভুল কি না? এবার তাহলে পরেরটা যে যায়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন এনথালপি বৃদ্ধি পায়। চলো দেখে নিই। আমরা যদি আপ টু ডাউন যাই, আপ টু ডাউন বলতে উপর দিকে নিচের দিকে, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে যদি যাই, সাইজ কি হয়? বৃদ্ধি পায়। সাইজ বৃদ্ধি পেলে আয়নেশন এনার্জির সাথে এর কি দুশ্মনী আছে, মানে বিপরীত সম্পর্ক আর কি, আয়নেশন এনার্জি হ্রাস পায়। আর এদিক থেকে গেলে সাইজটা কি হয়? ডিক্রিজ হয়। তো সেক্ষেত্রে আয়নেশন এনার্জি জ্যাদা হয়, মানে বেড়ে গেল, একই না? তার মানে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নেশন এনার্জি বৃদ্ধি পায়, একদম সঠিক। কিন্তু ব্যাখ্যাটা কি ঠিক দিয়েছে? না না না, এটা তো ব্যাখ্যার কোনো দিক থেকে মনে হয় প্রথমটা ভুল, দ্বিতীয়টা সঠিক। তো প্রথমটা ভুল, দ্বিতীয়টা সঠিক, এটাই উত্তর হবে। ব্যাখ্যার তো কোনো কোশ্চেন ওঠে, ব্যাখ্যা তো আমি বলে দিলাম অর্ধপূর্ণ অরবিটালের কথাটা উল্লেখ করতে হবে, তাহলেই না হয়। এবার চলে আসি এই যে বন্ধন ক্রমের কোশ্চেন। তার আগে আরেকটা কোশ্চেন, হ্যালোজেন মৌলগুলির কোনটি সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি দেখায়? হ্যালোজেন মৌলগুলির মধ্যে সব থেকে ইলেকট্রন আসক্তি কে দেখায় বেশি? এবার ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা নিয়ে অনেকজনের আর কি সম্পর্ক, মানে মানে সম্পর্ক তো না, অনেকজনের আর কি কনফিউশন রয়েছে। তড়িৎ ঋণাত্মকতা, আরে বেটা বললা হয়ে যাচ্ছে কেন? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি মানে জানো, এ আর বি মৌলের মধ্যে ধরো কেউ হলো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে সেই কি হলো বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টানবে, এটাকে হলো ইলেকট্রোনেগেটিভিটি। যার কারণে সে ডেল্টা নেগেটিভ এবং ডেল্টা আংশিকভাবে নেগেটিভ চার্জ, আংশিকভাবে এই পজিটিভ চার্জ নিয়ে নেবে, বুঝতে পারলা? এটাকে হলো তড়িৎ ঋণাত্মকতা বলে। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিতে কি হয়, মানে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়, মানে ইলেকট্রন আসক্তিতে কি হয়, কে কত ইলেকট্রন জায়গা দিতে পারবে তার বৈষম্য কক্ষপথে, বুঝতে পারলা? কে কত জায়গা দিতে পারবে, মানে এটা এক প্রকার ইলেকট্রন যখন জায়গা দিবে তখন একটা এনার্জি রিলিজ হয়, সেই এনার্জিটার নামই হলো ইলেকট্রন আসক্তি। মানে কে কত ইলেকট্রনের প্রতি আসক্তি, ইলেকট্রন নিয়ে এবং এনার্জি বের করবে। তড়িৎ ঋণাত্মক মানে বন্ধনে থেকে তড়িৎ ঋণাত্মক বেশি হবে, ইলেকট্রন নিজের দিকে টানবে, বন্ধন যদি ইলেকট্রন নিজের দিকে টানবে, এটা হলো তড়িৎ ঋণাত্মকতা। আর ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন টানার পর ইলেকট্রনকে টানা টেনে রেখে দেওয়ার প্রবণতা, মানে জায়গা ফাঁকা আছে, আসো ভাই ইলেকট্রন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাও, এরকম একটা ব্যাপার। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে যদি আমি ফ্লুরিনের কথা বলি, এরা সব 17 নম্বর গ্রুপে অন্তর্গত না? অর্থাৎ এর এটা 2p কত হবে? 5 হবে, কারণ আমরা ইলেকট্রন বিন্যাস জানি NS2 NP5। আর এটা হলো কি হবে বলো? 3p5। এটা হলো তোমার 4p5। আর এটা হবে তোমার 6p5। আমরা জানি যত উপর দিক থেকে নিচের দিকে যাব, ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়? হ্রাস পাবে, ইলেকট্রন অ্যাফিনিটি হ্রাস পাবে। তাহলে প্রশ্নটা দাঁড়াবে ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে। তো ফ্লুরিনের মধ্যে রয়েছে হলো 2p অরবিটাল, 2p5। আর ক্লোরিনের মধ্যে রয়েছে 3p5। কার আকারটা বড়? 3pর সাইজটা একটু বড় রয়েছে, কার থেকে? 2pর থেকে। তাহলে 2pটা ধরো আমি এইভাবে আঁকাচ্ছি এবং 3pটা ধরো এরকম বড় আঁকাচ্ছি, এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, কিন্তু ব্যাপারটা হলো এখানে ইলেকট্রন গ্যাদারিংটা বেশি। তো নতুন যে ইলেকট্রনটা আসবে তো কোথায় এন্টার হতে চাইবে? যেখানে জায়গাটা বেশি থাকবে। অর্থাৎ ইলেকট্রন আসক্তি কার বেশি? তাহলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি। এদিক থেকে বোঝায় এটা ইলেকট্রন আসক্তি বলতে ইলেকট্রনে টানার প্রবণতা এবং তার অরবিটালে রাখার প্রবণতাটা হলো ইলেকট্রন আসক্তি, এবং যেটা এনার্জি বেরোচ্ছে সেটাকে আমরা ইলেকট্রন আসক্তি বলি, তাই না বেটা? চলো এবার এবার তোমার এই বন্ধন দৈর্ঘ্যটা আগে ই করি তো। দেখো, বন্ড অর্ডার মানে বন্ধন ক্রম, তাই না? বন্ড অর্ডার আমরা কিভাবে বের করি? ওই বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2 এভাবে বের করি, তাই না? তো এটা দেওয়া আছে কত? 2.5। O2 মাইনাসের বন্ধন ক্রম তোমাকে বের করতে হবে। আমাকে 2.5 আছে, তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি, মানে অক্সিজেন আছে 8 2 16, 16 আর একটা চলে গেছে, তাহলে 15। 15 হলো 2.5। এবার যদি O2 2 মাইনাসে দেখি, তাহলে 16 তো 17,
হ্যাঁ কি না? অর্থাৎ 0.5 কমবে, 0.5 কমে যাবে, তাই না? মাইনাস করবো আমরা, হ্যাঁ কি না? তো সেক্ষেত্রে 2.5 থেকে 0.5 যদি কমে তাহলে আসবে 2, আরেকটা 0.5 কমবে তাহলে সেক্ষেত্রে আসবে 1.5। তাহলে বন্ধন ক্রম করা কত আসলো? 1.5। কত আসলো বেটা? 1.5, হ্যাঁ কি না? আমরা জানি তো, কি জানি? আমরা জানি যে আমরা যদি 14টা যদি যাই, কারণ এখানে কত আছে, O2 মাইনাসের হলো তোমার 2.5, 14, 15, 16, 17, 18, 14 এর হয় হলো 3, 15 এর হয় 0.5 কমিয়ে দাও, ঘটিয়ে দাও, তাহলে হলো 2.5 হলো বন্ড অর্ডার, দেন 2, দেন 1.5, এন্ড দেন চলে আসে 1। বন্ড অর্ডার বেসিক্যালি তাদের বন্ড সংখ্যা বোঝায়, বুঝতে পারলা? বন্ড, তাদের বন্ডটা কত হয় সেটা আর কি বোঝায়, হ্যাঁ কি না? তো তো বিষয়টা হলো তাহলে এদের বন্ড অর্ডার কত আসলে 1.5, খুবই ভালো কথা। এবার এই বন্ড অর্ডারের সাথে কোনো সম্পর্ক রয়েছে? আছে, অবশ্যই রয়েছে। বন্ড অর্ডার যত বৃদ্ধি পাবে, বন্ড অর্ডার যত বৃদ্ধি পাবে, বন্ধন দৈর্ঘ্য মানে বন্ড লেন্থ, বন্ড লেন্থ কি হবে? এটা ঘেটে যাবে বেটা। কিন্তু বন্ধন, আহ, কি বলবো, হ্যাঁ, বন্ড অর্ডার যদি বৃদ্ধি পায় তাহলে বন্ধন দৈর্ঘ্য কমে যাবে, কিন্তু ওর বন্ধন বিভাজন শক্তি মানে বিডিই এটা বেড়ে যাবে, হ্যাঁ কি না? কিন্তু যদি তুমি লক্ষ্য করো, O2 মাইনাসের যে বন্ধনক্রম 1.5 আর O2 প্লাসের বন্ধনক্রম 2.5, এবার তুলনা দিয়েছে, যেমন কোশ্চেনটা দেখো যে O2 প্লাসের তুলনায় O2 মাইনাসের বন্ধন দৈর্ঘ্য কেমন হবে। তো O2 মাইনাসের বন্ধন দৈর্ঘ্যটা কেমন হওয়ার কথা? বেশি হওয়ার কথা, কারণ তার তার যে বন্ড অর্ডারটা, তার বন্ড অর্ডারটা কম। O2 মাইনাসের বন্ড অর্ডারটা দেখো কম না, 1.5। যার বন্ড অর্ডারটা কম, যার বন্ড অর্ডার কম, তার বন্ড লেন্থটা ज़्यादा, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বন্ড অর্ডার ভার্সেস বন্ড লেন্থের ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ কি না? তো সেক্ষেত্রে এর বন্ধন দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। কিন্তু কিন্তু বন্ধন বিভাজন শক্তি কি হবে? কমে যাবে। কি হবে? কম হবে। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হলো 1.5, বেশি এবং কম, এটা। নেক্সট, যৌগটিতে C2 এবং C3 কার্বনের সংকরণ অবস্থায় চেয়েছে। আচ্ছা আচ্ছা, এবার বিষয়টা হলো C2 C3 কত, অনেকগুলোই তো কার্বন রয়েছে, কোনটাকে আমরা C2 C3 নিব, বিষয়টা তো এটাই। আচ্ছা, আমরা এটা লিখে দিচ্ছি এখানে। এবার তোমাকে মনে রাখতে লাগবে যে আমরা কার্বনের নাম্বারিং যে করি সেটা হলো যেখানে ডবল বন্ডটা কাছাকাছি থাকে সেখান থেকে আমরা কার্বনের নাম্বারিংটা করি। এখানে দেখো, এখান থেকে যদি কার্বনের নাম্বারিং করি তাহলে 3 নম্বর কার্বনের ডবল বন্ড আসছে, বাট এখান থেকে যদি করি 1 2 3, 1 2, 1 2 নাম্বারই আর কি ডবল বন্ড চলে আসছে, তাহলে আমরা এখান থেকে নাম্বারিং করি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর। তাহলে আমাদের শুধুমাত্র C2 অর্থাৎ 2 নম্বর কার্বনের সংকরণ বের করতে হবে। তাহলে 2 নম্বর কার্বনের যদি তুমি দেখো, তাহলে কার্বনের এদিকে একটা সিগমা বন্ড আছে, কারণ দুটো পায়ের মধ্যে একটা সিগমা, এদিকে একটা সিগমা, আর কার্বন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে, এখানে একটা সিগমা, তাহলে মোট হলো 3টে সিগমা। 3টে সিগমা ইজ ইকুয়াল টু হলো তোমার sp2 হাইব্রিডাইজ, তার মানে C2টা হলো sp2 হাইব্রিডাইজড। তাহলে এটা আর এটা তো কেটেই গেল, তাহলে পরে থাকলো sp2 মিলে গেছে, তাহলে পরবর্তী কার্বনটাতে C3। তো C3তে যদি দেখো এদিকে একটা পাই তো অলরেডি আছে, আর এখানে একটা পাই, অর্থাৎ দুটো পাই, তো দুটো পায়ের জন্য আমাদের বন্ডিংটা হবে sp, তাহলে অপশন ডি। 7 নম্বর, দেখো I3 মাইনাসের তোমাকে সংকরণ অবস্থার গঠন করে, যখন I3 দিবে না তোমাকে এইভাবে তোমাকে জিনিসটা এরকম করে লিখে নিতে হবে, এইভাবে লিখে নিতে হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণু যদি জেড বের করি, কি বের করি? জেড, ঠিক আছে? তো সেক্ষেত্রে আয়োডিন হলো কেন্দ্রীয় পরমাণু, তার বাইরের কক্ষে ইলেকট্রন 7টা, আয়ু2 রয়েছে 2, আর নেগেটিভের জন্য 1 যুক্ত করে দাও, তাহলে হয়ে গেল 10, 10কে 2 দিয়ে ডিভাইড করে তাহলে আসলো 5, তাহলে হাইব্রিডাইজেশনটা আমাদের আসলো sp3, sp3 ডি। আরে ভাই কি সব লিখতেছি, sp3 ডি, তাই না? এবার যদি লোন পেয়ার বের করতে চাও, লোন পেয়ার বের হবে, দেখো লোন পেয়ার দেখতে পারো। লোন পেয়ার যদি দেখি, লোন পেয়ার আমাদের জেড কত বললো? 5, 5 থেকে একযোজি পরমাণুর সংখ্যা হলো 2, 2 বিয়োগ করে দিই, তাহলে আমাদের 3টে লোন পেয়ার। তাহলে স্ট্রাকচারটা কেমন আছে? সামোসা টাইপের, তাই না? আয়োডিন, এদিকে হলো একটা লোন পেয়ার, এদিকে লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার,
এদিকে একটা লোন পেয়ার, আর উপরে হলো তোমার একটা আয়োডিন, নিচে একটা আয়োডিন, তাই না? আর উপরে নেগেটিভ চার্জ চলে গেল। তো এটা হলো সরলরৈখিক টাইপ, কারণ আমরা যখনই গঠন আকৃতি দেখি তখন আমাদের কি দেখতে লাগবে, লোন পেয়ার বাদ দিয়ে দেখতে হবে। তো লোন পেয়ার যদি বাদ দিয়ে দেখি তাহলে একটা কেমন কি সরলরৈখিক দেখা যাচ্ছে। তাহলে sp3d তো হচ্ছে, sp3d হচ্ছে, কিন্তু ওটা সরলরৈখিক হবে, টি শেপ তো হবে না। টি শেপ হলে এমন হতে হবে। আছে কিছু? নেই। আচ্ছা, নিচের যৌগগুলিকে কি করতে বলেছে? নিচের যৌগগুলিকে এস ক্যারেক্টারের উপর ভিত্তি করে সাজাতে বলেছে। খুব ভালো কথা। তাহলে এস ক্যারেক্টার বের করার জন্য প্রত্যেকটার হাইব্রিডাইজেশন তোমাকে বের করতে হবে। এটা হাইব্রিডাইজেশন যদি নাই বের করতে, তুমি এস ক্যারেক্টার তুমি কিভাবে বের করবে, হয় কি না? সেটা আর কি প্রশ্ন। চলো হাইব্রিডাইজেশন বের করি তাহলে। ধরো প্রথমটার আমি নিয়ে নিয়েছি CH4। CH4 কেমন হয় হাইব্রিডেশন? আমরা জানি এটা sp3 হয়। তো sp3 তে এস ক্যারেক্টার কত? কারণ এস আর পি তিন মানে চার, চার চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ অর্থাৎ 25% এস ক্যারেক্টার, এস ক্যারেক্টার। ঠিক আছে, এবার আমি যদি নিয়ে হলো কার্বনেট CO3 2 মাইনাস। কার্বনেট এমনিতেই হলো তোমার প্ল্যানার টাইপের, মানে সামতুলিক আর কি ইয়ে থাকে। তো sp2 হয়ে যায়। এবার তিনজনের মধ্যে একজন, অর্থাৎ 33.3%। ঠিক আছে, তিন ভাইয়ের এক ভাই। তো ব্যাপারটা এরকম। এবার যদি চলে আসি তার হলো PCl5। PCl5টা হলো sp3d টাইপের। sp3d সংকরায়ন তো তোমরা জানোই বের করতে হয়, কিভাবে বের করতে হয়। এটা যদি এখন করাতে হয় তাহলে সমস্যা। এবার sp3d মানে তিন চার পাঁচ জনের মধ্যে একজন। তাহলে পাঁচজনকে যদি 100% মধ্যে ডিভাইড করা হয় তাহলে 20% পাবে সালফার। এবার পিসিএল তো হয়ে গেলো। এবার চলে আসো কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইড হলো এসপি, মানে সরলরৈখিক টাইপ, সরলরৈখিক টাইপের গঠন। দুজনের মধ্যে, তাই না, দুজনের মধ্যে একজন পাচ্ছে, তাহলে 50% বোঝা যাচ্ছে এস ক্যারেক্টার হলো 50%। খুব ভালো কথা। তাহলে কার এস ক্যারেক্টার সব থেকে বেশি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড 3 মারবে। এই যে হয়ে গেল স্যার। নেক্সট, সম ইলেকট্রনীয় এবং সম আকৃতি বিশিষ্ট। তাহলে আবার একই জিনিস, ইলেকট্রন সংখ্যা বের করতে হয়, নয়তো আর কি হাইব্রিডাইজেশন বের করতে। হাইব্রিড দেখো, XCF2 হয়ে গেল। এর যদি আমরা জেনন মানে স্টেরিক নাম্বার বের করি, সর্দি চলে আসে। আচ্ছা, জেনন হলো 18 নম্বর গ্রুপে, আর ফ্লুরিন হলো 2। তাহলে উত্তর আসলো তোমার 10। 2 দিয়ে যদি ডিভাইড করো তাহলে আসবে 5। তাহলে হাইব্রিডাইজেশন আসবে হলো তোমার sp3d। তাহলে আমরা প্রত্যেকটার বাদ বাকি যদি ইলেকট্রন বিন্যাস দেবো, যেমন IF3 যদি ইলেকট্রন বিন্যাস দেখো, বোঝা যাচ্ছে একটু বেশি হবে। জেড বের করো, তো হাফ। আয়োডিন হলো কেন্দ্রীয় পরমাণু, তার বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, ফ্লুরিন 3। তাহলে কত আসতেছে? 7। এটা তো হচ্ছে না, এটা তো হবে না, এটা তো তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা বোঝা যাচ্ছে এটা হবে না। IBr2 তে যায়। আচ্ছা, জেড হাফ। আয়োডিনের জন্য 7, ব্রোমিনের জন্য 2, আর এক এটা হবে, কারণ 10 এসেছে না, 10 ডিভাইডেড আগের মতো 5। এটা হলো sp3। এই তো মিলে গেছে। এটা হলো তোমার সম আকৃতি বিশিষ্ট, কারণ দুজনেই হলো আকার সেম, হাইব্রিডাইজেশন সেম, তো আকার সেম হবে। আকার চেয়েছে না, গঠন তো চাইনি বেটা। 19, অর্থনাইট্রোফিনল স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফিনল অপেক্ষা কম। ওটে, দেখো অর্থনাইট্রোফিনলটা কেমন হয়, ঠিক আছে। এবার এখানে রয়েছে N ডবল বন্ড O, আর এদিকে রয়েছে হলো অক্সিজেন। অর্থনাইট্রোফিনলের মধ্যে দেখা যায় আন্ত, না, অন্ত আণবিক। বাবা, নামটা, বাংলার নামটা কিন্তু কিন্তু সেরা কিন্তু, হ্যাঁ। সারা জীবন পড়াশোনা করার পরও মনে থাকে না। অন্ত আণবিক, ঠিক আছে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। এবার পরবর্তীতে যদি যাই আমি, ধরো তাহলে প্যারানাইট্রোফেনলে। প্যারানাইট্রোফেনলের কেমন হয় স্ট্রাকচারটা? NO2 এখানে থাকবে, মানে কোন পজিশনে? প্যারা পজিশনে। এবার এই স্ট্রাকচারটাকে আমরা এইভাবে আরেকভাবে লিখি, কিন্তু এবার উল্টো করে দিই। N ডবল বন্ড ও এদিকে, এদিকে অক্সিজেন, আর এদিকে থাকবে হলো তোমার কে OH। আর এখানে করে নিবে হলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং। আর এই হাইড্রোজেন বন্ডিং এ আমরা নাম দিব হলো আন্ত, কি বলবো, আন্ত আণবিক, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং।
এটাকে আমরা বলবো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এবার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর ফলে কি হয় দেখো, অণুগুলো সংযোজিত হয়ে যায়, দেখতে পাচ্ছ অণুগুলো পরস্পরের সাথে কি হয়েছে, সংযোজিত হয়ে গেছে, যার কারণে এদের আণবিক ভর যাবে বেড়ে, আণবিক ভর যাবে বেড়ে। আর আণবিক ভর যদি বেড়ে যায় তাহলে এদের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট যাই বলো কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে তথাপি কার আর কি মেল্টিং পয়েন্ট ज़्यादा হওয়ার কথা, আন্ত আণবিকদের। বাট এখানে বলেছে অর্থোনাইট্রোফেনল যারা আর কি ইন্ট্রা করে তাদের স্ফুটনাঙ্ক বলে প্যারানাইট্রোফেনল ज़्यादा, দূর বোকা, ভুল এটা। প্যারানাইট্রোফেনল আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং হয়, হ্যাঁ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং হয় এবং অণুগুলো সংযোজিত থাকে, ফলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি, একদম সেই উত্তর। তো বিবৃতিটা ভাই প্রথমটা তো ভুল, তাই না? কি ভাই প্রশ্ন হয়, আচ্ছা। তো এ আর উভয় কি, এ আর উভয় না বিবৃতি ভুল কেন, আরে ঠিকই তো, অর্থনাইট্রোফিল স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফিল অপেক্ষা কম, ঠিকই তো একদম ঠিক। অর্থাৎ দুটাই সঠিক, আর আটটা হলো সঠিক কিন্তু ব্যাখ্যা, একদম। এই তো আপাতত প্রথম তন্ত্র মিলল। নেক্সট, এটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস দিয়েছে, তো সেই ক্ষেত্রে তার কোষের বাহুর দৈর্ঘ্য দিয়েছে, অর্থাৎ এই দিয়েছে 400 কত, 400 কি দিয়েছে 8 মিটার নাকি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের কি মান বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের মান বের করতে হবে ধাতুর ব্যাস। ও সে, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এফসিসি কেলাসের জন্য আমরা জানি 4r ইজ ইকুয়াল টু এ রুট 2 হয়, হ্যাঁ কিনা বেটা, ঠিক কিনা? তো সেক্ষেত্রে আর আমাকে যদি বের করতে হয়, কারণ ব্যাসের জন্য আমাকে লাগবে 2r, হ্যাঁ কিনা? তো 2r এর জন্য আর বের করতে হলে তাহলে এর মান হলো তোমার 408, 408 ইন্টু রুট টু, তো রুট টুর মান কত 1.414, হ্যাঁ কিনা, ডিভাইডেড বাই কত 4, ডিভাইডেড বাই 4 তো না, হ্যাঁ হ্যাঁ। এবার এবার যেহেতু 2r বের করতে হয়, তাহলে 2r বের করতে হলে ডাইরেক্ট এখানে 2 দিয়ে ডিভাইড করে গুণ করে দিই। তো 2 দিয়ে 4 কে কাটলাম 2, তো 2 দিয়ে এটাকে কাটলাম, তাহলে 204, তাহলে অ্যান্সার কত আসলো 204 ইন্টু 1.4, হ্যাঁ কি না, 14। তো এটা যদি ক্যালকুলেট করো কি হবে সেটা তোমরা দেখে নিতে পারবা, আশা করি দেখে নিও, হ্যাঁ কি না, ঠিক করলাম কিনা একটু আবার একটু রিচেক করে নিই। 4r ইজিক্যাল টু এ রুট টু, ঠিকই আছে। বাহুর দৈর্ঘ্য 408 পিকোমিটার, পিকোমিটারেই অ্যান্সার চেয়েছে, ভালো কথা। এর মান আমি বসিয়ে দিলাম, তো আর আসলো তোমার এত। এবার যেহেতু ডাইরেক্ট বলছে ব্যাস, তাহলে আমি ডাইরেক্ট এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, তো 2 যদি গুণ করে দিই তাহলে 4টা এদিকে আসলো, তো সেক্ষেত্রে 4 2, ঠিক আছে। 204 ইন্টু 1.414, তাহলে এর কাছাকাছি আসতেই পারে, মানে কোনটা আসতে পারে, হয়তো বি নয়তো সি অপশনই আসবে, দেখে নিও। নেক্সট 10 নাম্বার, 10 নাম্বারের দিকে যদি যাই, দেখো 10 নাম্বার কি আছে, বলছে দ্বিমাত্রিক একক কোষের, কি বলছে, দ্বিমাত্রিক একক কোষের কিনারার দৈর্ঘ্য এবং আন্তঃক্ষীয় কোণের মান দেওয়া আছে, কোনটি সঠিক নয়। আবার বললাম যখনই কোশ্চেন আসবে যে সঠিক নয় আন্ডারলাইন করে রাখবা। আমার তো চোখ পড়লো রম্বোহেড্রালের দিকে, রম্বোহেড্রাল নট ইজিক্যাল টু 90 হয়, তাই না? তো এটাই হলো সঠিক না, মানে ভুল করা আছে, বাদ বাকিগুলো ঠিকঠাক আছে। নেক্সট, ব্যাপনের হার চেয়েছে বি গ্যাসের 5 গুণ হয়, তো সেক্ষেত্রে ঘনত্বের অনুপাত কি হয়। দেখো আমাদের যে ব্যাপনের হার সেটা নির্ভর হয় গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। তো সেক্ষেত্রে দুটো গ্যাস দেওয়া আছে, তাহলে R1 ডিভাইডেড বাই R2 করে রুট ওভার অফ D2 ডিভাইডেড বাই D1। তাহলে যদি করি, প্রথম গ্যাসের হার দ্বিতীয় গ্যাসের 5 গুণ, প্রথম গ্যাসের হার দ্বিতীয় গ্যাসের কি বলেছে 5 গুণ, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি, আমরা লিখতেই পারি যে R1 ইজ ইকুয়াল টু 5 ইন্টু R2, মানে প্রথম গ্যাসের 5 গুণ, তাই তো, মানে ব্যাপনের হার রেটটা, বাট আমাদের ডেনসিটি চেয়েছে তাই না। তো সেক্ষেত্রে তো ডেনসিটিটা এখানে থাকুক এইভাবেই, আমার আটটাকে চেঞ্জ করে এদিকে নিয়ে আসি, উভয় পক্ষে যদি স্কোয়ার করে দিই তাহলে আমাদের দাঁড়ালো হলো D1 ডিভাইডেড বাই D2, মানে স্কোয়ার করা দেওয়ার পর R1 ডিভাইডেড বাই R2। তাহলে যেহেতু বলে দিয়েছে যে প্রথম গ্যাসের ব্যাপনের হার বি গ্যাসের ব্যাপনের 5 গুণ, তাহলে R1 এর জায়গায় আমি 5R2 লিখতে পারি ডিভাইডেড বাই R2, হ্যাঁ কি না, তার স্কোয়ার করা আছে কিন্তু ব্যাটা, হ্যাঁ। তো R2 তো কেটে গেল, তো সেক্ষেত্রে আমাদের দাঁড়ালো হলো 25:1, অর্থাৎ D1 ইস টু D2, है ना, এটাই তো দাঁড়ালো। ও একটু গলতি সে, গলতি মিস্টেক হয়ে গেছে, D1 R1 না, D1
R2, এটা হলো R1। তো সেক্ষেত্রে এখানে 5 যাবে, আর এখানে হলো, ঠিক আছে, কারণ উল্টো না, মানে ব্যস্তানুপাতিক না, আমি তো সোজা লিখে দিয়েছিলাম, কোনো ব্যাপার না, হতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের আসছিল 1:25। না না, এটা লিখলেও কিন্তু ভুল, তাই না? ভালো মন্দ করে দেখতে হবে। তাহলে কত আসবে? 1:25। বুঝতে পারতেছো? এগুলো তো করোনা আছে। চল নেক্সট। আচ্ছা, গ্যাসের সূত্র কি? পিভি ইজিক্যাল টু এনআরটি। গড়বেগের সিআরএমএস এর সূত্র কি? 3RT/m। সম্ভাব্য 2RT/m। আর পরে থাকলো গড়বেগ 8RT/m। আচ্ছা, গলনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ওয়াও এটা। দেখো, বিজ্ঞানী ফাজান্সের সূত্র মতে আমরা জানি, বিজ্ঞানী ফাজান্স কি বলেছে, সরি, বলেছে স্মলার দি ক্যাটায়ন, বলেছে স্মলার দি ক্যাটায়ন প্লাস লার্জার দি অ্যানায়ন, তাদের পোলারাইজেশন পাওয়ারটা ভালো, তারা কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে। আর যারা কোভ্যালেন্ট ক্যারেক্টারটা দেখাবে, তাদের বুঝতেই পারতো যে গলনাঙ্ক কি হয়, কম হয়। গলনাঙ্ক কি হবে? কম হয়। আমারও তো সেই ক্লাস নাইন থেকে আমরা জানি যে কোভ্যালেন্ট ক্যারেক্টারে গলনাঙ্ক কম হয়। আয়নিক যারা, তাদের আর কি হয়। এবার এখানে যদি তুমি দেখো সবার মধ্যে এনে এনে রয়েছে, তাহলে অর্থাৎ ক্যাটায়ন দিয়ে তুমি তো এখানে করতে পারছো না, তাই না? ক্যাটায়ন ক্যাটায়ন কেটে দাও, তাহলে পড়ে থাকতেছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে লার্জার আয়ন কি? আয়োডিন। এবার লার্জার অ্যানায়ন, তাহলে এই লার্জার আয়োডিন যার মধ্যে, তারা কোভ্যালেন্ট ক্যারেক্টার। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার যারা, তাদের গলনাঙ্ক কম। এবার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে না, গলনাঙ্ক কম বলেছে। তো কি বলেছে? তাহলে আয়োডিন গলনাঙ্ক কম, তাহলে কে তীর মারবে? এফ তীর মারবে, কারণ তার গলনাঙ্ক তার, তাহলে তার বেশি, কারণ এদের মধ্যে আসবে আয়নিক ক্যারেক্টার। তাহলে এনএফ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই তো, এটা উত্তর। এরকম কেন হচ্ছে? নেক্সট। আচ্ছা, H2O2 রঞ্জন ধর্ম না, বিরঞ্জন ধর্ম, হ্যাঁ, বিরঞ্জন ধর্ম রয়েছে। কারণ H2O2 যখন আর কি H2O এবং জাইমান অক্সিজেন বানায়, এটা জাইমান অক্সিজেন, হ্যাঁ, আর এরা হলো জারণ করে, মেনলি জারণ করে। তো প্রথমটাও ঠিক, দ্বিতীয়টাও ঠিক, কিন্তু কথাটা হলো বিজারণ লিখে দেওয়ার কারণে এটা ভুল হয়ে গেল, বেটা জারণ করে না, তো এটা ভুল। একদম প্রথমটা সঠিক। এখানে যে জারণ লিখতো, তাহলে একদম দুটাই সঠিক আসতো। মার্কির পার হাইড্রল, H2O2 সলিউশনকে মার্কির পার হাইড্রল বলে 30%। ক্ষার ধাতুর ক্ষেত্রে কোন ধর্মটি সঠিক নয়? ঘনত্ব দেখতে পাচ্ছ এখানে, ঘনত্বটা সোডিয়ামেরটা বেশি হয়, পটাশিয়ামের কম হয়, এখানেই গড়বড়টা করে দিয়েছে। নেক্সট। আচ্ছা আচ্ছা, কালার দেখতে বলেছে। বেরিলিয়ামের কালার হয় আপেল, কুচি আপেলের মতো সবুজ। আর আমাদের সোডিয়াম, হলুদ, সোনালী হলুদ, বুঝলা, হলুদ। এবং ক্যালসিয়ামের কালার হয় ইটের মতো। আর আমাদের স্ট্রনশিয়াম হয় ক্রিমসন রেড। নেক্সট। B2H6 বন্ধন সংখ্যা এবং মোট ইলেকট্রন। আচ্ছা, B2H6 আমরা জানি যে এখানে হাইড্রোজেন বন্ডিং হয়। হাইড্রোজেন বন্ডিং মানে হাইড্রোজেন বন্ডিং কেন বলতেছি, বানানা বন্ডিং হয়, তাই না? সেতু বন্ধন বলে যেটাকে আমরা, যেখানে দুই ধরনের সিস্টেম রয়েছে। কি হলো এটা? মাঝে যে সেতু বন্ধন দেখতে পাচ্ছ, এটাকে বলে 3 সেন্টার 2 ইলেকট্রন সিস্টেম। আর এটাকে দেখতে পাচ্ছ, এটা হলো 2 সেন্টার 2 ইলেকট্রন সিস্টেম। এটাকে বলে 2 সেন্টার 2 ইলেকট্রন সিস্টেম। তাহলে তুমি যদি দেখো বন্ধন সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা বন্ধন। তার মানে প্রথম অপশন ঠিক, সি নাম্বারও ঠিক, ডি নাম্বারও ঠিক, বি নাম্বার ভুল, তাই না? বি নাম্বারটা ভুল। তো সেক্ষেত্রে ঠিক আছে, তাহলে আমরা এখন ইলেকট্রন দেখি। ইলেকট্রন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাই কি না? তাহলে কত অ্যান্সার দাঁড়ালো আমাদের? এভাবে যদি কাউন্ট করো, তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার কত আসতেছে? না, তুমি বললে তো হবে না। ইলেকট্রন এখানে তো নয়, অসময় বন্ধন, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ইলেকট্রন ওইভাবে ব্যবহার করি, এইভাবে ব্যবহার করি, তাহলে সব থেকে বেস্ট হবে। আচ্ছা, চারটা হলো তোমার
এদিকে আছে দুটো ইলেকট্রন, এদিকে দুটো ইলেকট্রন, তাহলে 4 ইন্টু 2 প্লাস 2 প্লাস 2, তাহলে কত আসলো 8, আর এদিকে 2, তাহলে আসলো 12। মানে কয়টা ইলেকট্রন আছে? 12টা ইলেকট্রন রয়েছে। তাহলে উত্তর আসলো আমাদের এই 8টি প্লাস 12টি ইলেকট্রন। বুঝতে পারলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ ঠিক 12টা ইলেকট্রন রয়েছে। চলো নেক্সট পরবর্তী সিস্টেমের দিকে যাই। বোরন হ্যালাইডে লুইস অ্যাসিড। আচ্ছা লুইস অ্যাসিড কাকে বলে জানো? যারা লোন পেয়ার কি করে অ্যাকসেপ্ট করে, যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা কি বলবো? লুইস অ্যাসিড, হ্যাঁ কি না? এবার লুইস অ্যাসিড অ্যাকসেপ্ট কখন করবে বলো তো? যখনই লুইস অ্যাসিড আসবে না মাথায়, তখন তোমাদের মাথায় এই জিনিসটা আসবে, পিপাই পিপাই ব্যাক বন্ডিং, পিপাই পিপাই ব্যাক বন্ডিং। ঠিক আছে, কি আসবে? পিপাই পিপাই ব্যাক বন্ডিং আসবে। এবার এই পিপাই পিপাই ব্যাক বন্ডিং এর উপরেই কিন্তু লুইস অ্যাসিডের নির্ভরশীল করে। বিএফ থ্রিতে যদি তুমি বিএফ থ্রি দেখো, বিএফ থ্রিতে যেহেতু এখানে ডি অরবিটাল নেই, এরা হলো বি পিপাই পিপাই ব্যাক বন্ডিংটা করে সব থেকে শক্তিশালী হবে, এবং এরা নিজেদের মধ্যে ইলেকট্রনের যে ঘাটতিটা রয়েছে সেই ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করে নেয়। তাহলে আর সে লুইস অ্যাসিডের মধ্যে কাজ করলো না, কারণ লুইস অ্যাসিড তখনই কাজ করে যখন ওরা ইলেকট্রন ঘাটতি থাকে, তখনই লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে। তাহলে এদের লুইস চরিত্র সব থেকে কম, সব থেকে কম। তাহলে আমি একটা যে জায়গায় দেখতে পাচ্ছি যে বিএফ থ্রি, আর সব থেকে বেশি হবে বিআই থ্রিতে। ঠিক আছে, চলো নেক্সট। জারণ বিজারণ উভয় শিখাতেই কোবাল্ট লবণ বোরাক্সের একটি রং কেমন হয়? নীল হয়। ঠিক আছে, আর নেক্সট, কোবাল্ট ধাতুর অক্সাইড বোরাক্স কাচের উপস্থিতি B2O3 সঙ্গে বিক্রিয়া করে নীল বর্ণযুক্ত মেটাবোরেট লবণ তৈরি করে, যা বিজারণ শেখা উত্তপ্ত বলে বিজারণ ঘটে। এটা আমরা করবো, কোনো সমস্যা নেই, আমি তাও বলে দিচ্ছি। বোরাক্স আর কি, কোবাল্ট অক্সাইড যখন বোরাক্স পুঁতির সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে হলো COBO2 এটাকে বলে হয় কোবাল্ট মেটাবোরেট, যেটা জারণ আর বিজারণ উভয় শিখাতেই নীল কালার দেয়, যেখানে যে কোনো শিখাতেই নীল কালার দেয়। অর্থাৎ দুটোই সঠিক, দুটোই সঠিক আর সঠিক ব্যাখ্যা। নেক্সট বলছে ইহাদের মধ্যে কোনগুলি সত্য সেটা আর কি দেখতে বলেছে, কোনো সমস্যা নেই, চলো এক একটা করে পড়ি এবং এক একটা করে আমরা যাচাই করি। প্রথমটা বলেছে সিলিকন টেট্রা ক্লোরাইড আণবিক বিশ্লেষণ সিলিসিক অ্যাসিড উৎপন্ন করে। চলো দেখি, যখন এর আমরা SiCl4 এর সাথে আমরা জল যুক্ত করি তখন কি উৎপন্ন হয়? উৎপন্ন হয়ে হলো তোমার H4SiO4 এবং উৎপন্ন হয় HCl। এটা হলো তোমার সিলিসিক অ্যাসিড, মানে প্রথমটা একদম সঠিক। তো প্রথমটা যেখানে যেখানে আছে সেটা আর কি সঠিক। তাহলে 4টা অপশনের মধ্যে প্রথম আছে, এটা সিলিকেট আয়ন। কোথায়? সিলিকেট আয়নে, যেটা আর কি মেনলি SiO3 2 - হয় এখানে, এটাই সিলিকনটা কি হাইব্রিডাইজড হয়? sp2 হাইব্রিডাইজড হয়। কি হয়? sp2 হাইব্রিডাইজড হয়। কেমন হয়? sp2 হাইব্রিডাইজড, বাট আসলে sp2 না, আসলে সিলিকনটা sp3 হয়। তার মানে এটা ভুল, 2 নম্বর অপশন ভুল। তাহলে 2 নম্বর কোথায় আছে? এখানে 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 ভুল। আচ্ছা, তাহলে এটা তো কোনোদিন হবে না, তাহলে উত্তর তো বি হয়ে গেল। এমনিতেই হয়ে গেল। নিচের কোনটি ব্যবহার করে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে পৃথক করতে পারবো? ভালো একটা জিনিস জানো, পটাশিয়াম কার্বনেট কি করে? K2CO3 মানে পটাশিয়াম কার্বনেট, এরা হলো কার্বন ডাইঅক্সাইড এবং কিছু পরিমাণ জলের সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট তৈরি করে। কি তৈরি করে? পটাশিয়াম বাইকার্বনেট। কি তৈরি করে? পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে আমরা পটাশিয়াম কার্বনেটকে ইউজ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কি করতে, পৃথক করতে পারি? কোথা থেকে? ওয়াটার গ্যাস থেকে। কাকে অজৈব বেঞ্জিন বলে? এর রাসায়নিক মানে রাসায়নিক সংকেত কি? দেখো, বোরাক্স নাইট্রেট না, বোরাজিন। বোরাজিন, দুটো অপশন আছে তো। হ্যাঁ, বোরাজিনের অপশন ঠিকই আছে, কিন্তু সংকেতটা এখানে ভুল দেওয়া আছে, তাই না? এখানে 3 হতো না, এখানে 6 হতো। মানে এক কথায় একদম বেঞ্জিনের মতনই স্ট্রাকচার বোরাজিন। রাসায়নিক সংকেত হলো B3N3A6। আরেকটা আছে হলো BN, বোরন নাইট্রাইড, যেটাকে আমরা কি বলি? অজৈব গ্রাফাইট বলি।
একদম গ্রাফাইটের মতো সংকেত বিশিষ্ট এসপিডি হাইব্রিডাইজড। নেক্সট, স্তম্ভ মেলাতে বলেছে। ক্যাটিনেশন ধর্ম কার নাই? লেডের কোনো ক্যাটিনেশন ধর্ম থাকে না। ধাতু গল্প কি? জার্মেনিয়াম রয়েছে, সিলিকন আছে, আর্সেনিক আছে, তারপর এসবি রয়েছে, তারপর বোরন রয়েছে, তারপর টেলোরিয়াম রয়েছে। এগুলো হলো তোমার হলো ধাতু কল্প, তাই না? সর্বাধিক জারণ সংখ্যা কার হতে পারে? এই কার হতে পারে? সিলিকনের। আর ক্যালসিফেরট এসএন, ঠিক না? এসএনটাই মনে হয় ক্যালসিফেরটের, মনে হয় ক্যালসিফেরট, তাও দেখতে হবে। ঠিক আছে, চলো 35। বিদ্যাসাগর এটা তো মনে হয় 8 নম্বর মডেল সেট। ঠিক আছে, এটা আমরা নেক্সট দিন করবো। ধন্যবাদ এতদূর পর্যন্ত থাকার জন্য। আর যারা যারা দেখেছে, বাহ, তোমরা ভাই অনেক ধৈর্যপূর্ণ। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে?